কে 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 ওখানে? আরে কোথায় উধাও হয়ে গেল? হীরা, আরে হীরা, লাইট অফ হয়ে গেল কেন? দেখ তো। এখানে এটা কি ধরনের প্রশ্ন? আপনারা কি দেখতে পাচ্ছেন না আমার ভাই আরিয়ানের মৃত্যু হয়েছে? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। কত তাড়াহুড়ো রয়েছে আপনাদের আরিয়ানের শেষকৃত্য করার জন্য। আপনি কে? আমার নাম তো শিশির, কিন্তু আপনারা কে? এইভাবে অসভ্যের মতো আমাদের সাথে কথা বলছেন? সিআইডি, আর আমাদের সন্দেহ যে আরিয়ানকে খুন করা হয়েছে। সিআইডি, আপনারা বোধহয় কোথাও ভুল করছেন। আমি মীনাক্ষী দেবী, এই বাড়ির ওনার। এখানে কারোর মার্ডার হয়নি। কিন্তু যে... এক মিনিট, আপনাদের কিছু প্রশ্ন করার আগে আমি এটা বলতে চাই যে আপনারা এই সময় আমার বাড়িতে দাঁড়িয়ে আছেন, তাও আনইনভাইটেড, মানে বিনা আমন্ত্রণে। বিনা আমন্ত্রণে আমরা আসিনি, আমাদের ফোন করা হয়েছিল। এটা বলা হয়েছে যে আরিয়ানকে খুন করা হয়েছে। হোয়াট ননসেন্স! কে করেছে ফোন? তিনি ওনার নাম হলো হীরা। হীরা? তোমার এত বড় সাহস! আমি বারণ করা সত্ত্বেও তুমি ওনাদের এখানে ডেকেছো? কেন মীনাক্ষী দেবী, আপনি কি চান না আপনার ছেলের খুনি ধরা পড়ুক? এরকম আবার হয়নি তো যে আপনাদেরই কোনো আপনজন সেই এই খুনটা করেছে আর আপনি তাকে আড়াল করতে চাইছেন? ব্যাস, আমি আমার পরিবারের উপর এই জঘন্য দোষারোপ সহ্য করব না। তাহলে কি কারণ ছিল সিআইডি কে না কল করার? কারণ এটাই যে যে আমি যদি আপনাদের বলি যে আমার ছেলে আরিয়ানকে খুন কে করেছে, আপনারা সেটা বিশ্বাস করতেন না আর ধরতেও পারতেন না তাকে। মীনাক্ষী দেবী, পৃথিবীতে এমন কোনো খুনি নেই যাকে আমরা ধরতে পারি না। নাম বলুন। নামই তো নেই ওর। আমার ছেলের খুন একটা সাপের আত্মা করেছে। কি বলছেন? কি? সাপের আত্মা? হ্যাঁ, ওই সাপটা মরার পর আমার ছেলের উপর বদলা নিচ্ছে ভূত হয়ে। বিশ্বাস করছেন না তো আমার কথা? তাহলে দেখুন, আমার ছেলের গলায় সাপের ছোবলের চিহ্ন আছে। দেখুন ম্যাডাম, মীনাক্ষী দেবী। সরি, মীনাক্ষী দেবী, সিআইডি সাক্ষী, প্রমাণ আর সূত্রের ওপর নির্ভর করে। ভূত প্রেতের গল্প বিশ্বাস করে না। স্যার, আসলে আমরা এখানে সুইমিং পুল করতে গিয়ে সাপের বাসা পেয়েছিলাম। আরিয়ান তার উপর কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দিয়েছিল। স্যার, সব সাপ মারা গেছে, এখন ওরা ফিরে এসেছে ভূত হয়ে প্রতিশোধ নিতে। ভূত? আপনি স্যার, এ আমার ওয়াইফ নয়না। কিন্তু আমি আর আরিয়ান তো দেখেছিলাম ওই ভূতটাকে। শেষ পর্যন্ত ওই সাপ আমার স্বামীকে মেরে ফেললো। আমি তো একজন তান্ত্রিককেও ডেকেছিলাম যাতে বাড়ি শুদ্ধিকরণ করতে পারি, কিন্তু উনিও সাপের আত্মাকে তাড়াতে পারেননি। স্যার, সবাই বাড়ি ছেড়ে চলে গেছে, শুধুমাত্র এরা দুজন ছাড়া। এরা আমাদের বাড়ির অনেক পুরনো মানুষ। হীরা, হীরা, তোমার এরকম কেন মনে হচ্ছে যে আরিয়ান খুন হয়েছে? তোমার কি এই সাপে কাটার বিষয়টা বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ স্যার,
তবে সাপের বদলে আমি বিশ্বাস করি না। যেহেতু এই পরিবারের আমি নুন খেয়েছি, তাই আর না বলে থাকতে পারলাম না, তাই আপনাদের ডেকে নিয়েছি। যাতে আসল খুনি ধরা পড়ে। ভালো করেছেন। অন্তত কেউ তো একজন আছে এই ঘরে যে সেন্সেবল কথা বলছে। সেন্সিবল কথা বলছে? যদি আপনাদের আমাদের কথা ইনসেন্সিবল লাগে আর ওদের কথা সেন্সিবল লাগে, তাহলে বলুন আমার ছেলের গলায় সাপের দাঁতের চিহ্ন কি করে এলো? সেটারই তো তদন্ত করতে চাইছি আমরা মীনাক্ষী দেবী। আর আপনারা সবাই মন দিয়ে শুনুন, যতক্ষণ না আমাদের তদন্ত শেষ হচ্ছে আমরা আপনাদের সকলকে সন্দেহের তালিকায় রাখছি। সেই জায়গাটা দেখতে চাই যেখানে আরিয়ানকে সাপে কামড়েছিল। স্যার রাত্রিবেলা ওর সুইমিং করা ভীষণ পছন্দ ছিল। আরিয়ান এখানে রাত্রে সুইমিং করতে এসেছিল, আর ওর মৃত্যুর খবর আপনারা পেলেন সকালে। আপনাদের কি জ্ঞান ছিল না? আমরা সবাই একটা হসপিটালের ওপেনিং এর জন্য দিল্লি গিয়েছিলাম, আজ সকালেই ফিরেছি। একটা মিটিং এর কারণে ও আমাদের সাথে যেতে পারেনি। তার মানে আপনি বলতে চাইছেন আরিয়ান বাড়িতে একা ছিল আর কাজের লোকেরা বাড়িতেই ছিল? হ্যাঁ স্যার, ছোটবাবু আমাকে 10টায় ছুটি দিয়ে দিয়েছে। আমি আমার ঘরে শুতে চলে গিয়েছিলাম। বাংলোর ওইদিকে? হ্যাঁ। মানে আরিয়ান যদি এখান থেকে সাহায্যের জন্য আওয়াজ দিয়ে থাকে বা চিৎকারও করে থাকে, কেউ শুনতেই পায়নি। আরে হীরা, লাইট কেন অফ হয়ে গেল রে? আচ্ছা হীরা, আরিয়ানকে সকালবেলা তুমি কটার সময় দেখেছিলে? সকাল 6টার সময়, যখন আমি ওনাকে চা দিতে গিয়েছিলাম। আচ্ছা, আপনারা সবাই দিল্লি গিয়েছিলেন কোন হসপিটালের উদ্বোধনের জন্য? স্যার আমাদের নিজেদের হসপিটাল। আমার বাবা ডাক্তার ছিলেন, আর তারপর আমার ভাইও, আমার ওয়াইফও ডক্টর। স্যার আমার ছেলে সচিন আর আরিয়ানের মেয়ে বিনীতা, এই দুজনও একসাথে মেডিকেল পড়ছে বস্টনে। অ্যামেজিং, আশ্চর্য ব্যাপার। বাড়ির সবাই ডাক্তার, অথচ এতটা অন্ধবিশ্বাস। স্যার, হ্যাঁ হ্যাঁ অভিজিৎ। স্যার এখানে তো সাপের গর্ত রয়েছে। হ্যাঁ, এর ভেতরে সাপ থাকতে পারে। আসলে সাপ পিঁপড়ে আর পোকাদের ঘরের মধ্যেই নিজেদের ঘর বানিয়ে থাকে। এমনটা নয় তো যে আরিয়ানকে সাপেই কামড়েছে, আর এই সাপের আত্মার কথা এনারা বলছেন? সেটাই হতে পারে অভিজিৎ। স্যার আরিয়ানকে সাপ সুইমিং পুলে কামড়েছিল, তাহলে হতে পারে সাপের চামড়া, লালা কিংবা সাপের বিষ সুইমিং পুলে জলের মধ্যে পাওয়া যেতে পারে। একটা কাজ করি আমরা, এই সুইমিং পুলের জলের স্যাম্পলটা নিয়ে নিই, ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আরে দেখো, 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, তুমি তো কোনো কথাই বলছো না। কি বলবো ভাই, এই কেসটা এত কনফিউজিং, কিছু বলতেই পারছি না। এক কাজ করো, তোমরা একটু বিশ্রাম করো, আমি ততক্ষণ আমার মাথাটা একটু ঠান্ডা করে আমরা কি এখানে মজা করতে এসেছি? আরে আমি কখন সেটা বললাম? তাছাড়া আর কি বলছো? আরে ভাই তুমি, আচ্ছা ছাড়ো। বস বস যতটুকু জানতে পেরেছি ততটুকু বলে দিচ্ছি, কিন্তু প্লিজ কোনো সওয়াল জবাব করবে না প্লিজ। দেখো বস, ওই সুইমিং পুলের যে জলের স্যাম্পল ছিল না, ওতে এমন কিচ্ছু পাওয়া যায়নি যা থেকে কিছু জানতে পারি। কিচ্ছু নেই, না কোনো সাপের চামড়ার টুকরো, না কোনো বিষ আছে সেখানে, কিচ্ছু নেই যা দিয়ে কিছু জানতে পারবো বস, কিচ্ছু নেই। তাহলে ওর মধ্যে কনফিউজিং কি আছে? ব্যাপারটা একদম পরিষ্কার স্যার, পুলের মধ্যে কোনো সাপ টাপ ছিল না, একে খুন করেছে একজন মানুষই। এতে কিসের কনফিউশন? আর খুনি এটা দেখাতে চেয়েছে যে আরিয়ানের মৃত্যু সাপের কামড়ে হয়েছে। বাহ, খুব ভালো। তবে আর ডক্টর সালুকের দরকার কি বস? দেখো ভাই, ব্যাপারটা যদি এতটাই সহজ হতো তবে আমার মাথাটা এত গরম হয়ে যেত না। যতটা সত্যি এর মধ্যে রয়েছে যে সেটা একটা সাপ, ততটাই সত্যি এই কথাতে রয়েছে যে ওর ঘাড়ে যে সাপে কামড়ানোর চিহ্নটা রয়েছে, এটা সত্যিকারের চিহ্ন, মানে সাপেই কামড়েছে। আর এর শরীরে যে বিষটা পাওয়া গেছে সেটা সাপেরই বিষ, কোবরার বিষ ওটা বস। স্যার এইমাত্র তো আপনি বললেন পুলে কোনো সাপ আসেইনি, তাহলে ওর শরীরে কোবরার বিষ কিভাবে এলো? সেটাই তো আমার কনফিউশন ভাই, সেটাই কনফিউশন। তাহলে আপনি বলতে চাইছেন যে কে সত্যিই কোনো
সাপের আত্মাই কামড়েছে, যে পুলের উপর হাওয়াতে ভেসে আসে, জলের মধ্যে টাচ করে আরিয়ানকে খুন করে আর হাওয়াতে মিলিয়েও যায়। আমি কি কথা বলেছি? না, না, আমি আপনি- কি কথা বলেছি? আরে- এটা তুমি ভেবেছো ভাই, এটা তোমার স্বপ্ন। আচ্ছা তুমি এরকম বেকাটারা কথা বলছো কেন? বেকারটা নয় বস, আমার মাথাটা গোলমাল হয়ে আচ্ছা তাহলে যাচ্ছে। আপনি পরিষ্কার করে বলুন কি বলতে চাইছেন। দয়া, আমি কি বলতে চাইছি সেটা আমিই বুঝতে পারছি না। সেই জন্যই বলেছিলাম কোনো সওয়াল জবাব করবে না, যা বলবো সেটা শুনে নেবে ব্যাস। দেখো সালুকে, একটা কথা বলো, তোমার এটা মনে হচ্ছে না যে তোমার কোনো ভুল হচ্ছে ফরেনসিক ইনভেস্টিগেশনে? এমন কোনো মিসিং লিংক আছে যেটা তুমি খুঁজে পাচ্ছ না? না হলে দুরকম রেজাল্ট কেন আসবে? আরে ভাই, সেইটাই তো কনফিউশন। দুরকম রেজাল্ট কেন আসবে, কিন্তু এসেছে ব্যাস। বস, সাপের যে আসল বিষ আছে সেইটা, আর এর শরীরে যে বিষটা আছে সেইটা, আমি দুটোকে কম্পেয়ার করেছি। খুব আশ্চর্য একটা জিনিস চোখে পড়লো। এসো দেখাচ্ছি, এসো। এই দেখো, ওর শরীরে যে বিষটা ছিল সেটা বলছে যে এটা প্রথমে অক্সিজেনের সংস্পর্শে এসেছিল। কিন্তু এটা তো হওয়ার কথা নয়, এক্স্যাক্টলি। কারণ সাপের বিষ সোজা মানুষের শরীরের ভেতরে যায়, অক্সিজেনের কন্টাক্টে তো আসে না। হ্যাঁ, তাহলে রহস্যটা কি? আরিয়ানের মৃত্যু না কোনো সাপের কামড়ে হয়েছে, না কোনো লোক ওকে মেরেছে। তাহলে আরিয়ান মারা গেল কিভাবে? বাবা, হ্যাঁ, বাবা, ওই বাকি যে কাজগুলো আছে সেগুলো কালকে করে দেব। আমি গিয়ে দ্বিতীয় কেবিন থেকে ঘুরে আসি, ততক্ষণ আপনারা দুজন এদিকটা একটু সামলে নিন। ঠিক আছে বাবা। স্যার, এই এক্সট্রাটা ইম্পসিবল, এটা তো মানুষের দাঁতের এক্স রে, কিন্তু এই দুটো দাঁত তো সাপের। আরে এটা কি হলো? 1 মিনিট স্যার, আমি গিয়ে দেখছি। আরে এই আওয়াজটা কোত্থেকে আসছে? স্যার, হ্যাঁ, এর পায়েও তো সাপে কামড়ানোর চিহ্ন। আবার সেই সাপ? কি বললেন আপনি? সাপ? হ্যাঁ সাপ। কেন, কি হয়েছে? স্যার, লাইট চলে যাওয়ার আগে আমি আর স্যার এই এক্সট্রাটা দেখছিলাম। এক্সরেতে তো মানুষের দাঁতের সঙ্গে সঙ্গে সাপের দাঁতও দেখতে পাচ্ছি। যদি সাপই হয় তাহলে সাপ 20তলা বিল্ডিং এ বেয়ে বেয়ে ওপরে উঠেছে, এটা কিভাবে সম্ভব? আপনাকে তো বলেছিলাম সাপেরই আত্মা ওটা, কিন্তু আপনারা তো বিশ্বাস করতে চাইছেন না আমার কথা। স্যার, এই এক্সরেটা নকলও হতে পারে, এসব প্রস্থেটিকের দাঁতও হতে পারে। তোমার বাবা রুমের মধ্যে কি একা ছিল যখন চিৎকার শুনতে পেয়েছিল? হ্যাঁ স্যার। আর কেউ কি রুম থেকে বাইরে বের হয়েছিল? না স্যার, তাহলে খুনি কোনো অন্য রাস্তা দিয়ে এই রুম থেকে বাইরে গিয়েছিল। কিন্তু স্যার এখানে তো আর অন্য কোনো রাস্তা নেই বাইরে যাওয়ার। নেই কি বলছো? নিশ্চয়ই কোনো রাস্তা আছে, কোনো গোপন পথ। স্যার, হ্যাঁ দয়া, স্যার এই দেখুন, দেওয়ালে গর্ত আছে। খুনি তো নয়, কিন্তু সাপ এই গর্ত দিয়ে সহজেই আসতে পারে এই রুমে। তাহলে এই গর্তটা কোথাও তো গিয়ে মিশেছে। কি আছে এই রুমটার পাশে? স্যার, এই রুমের পাশে আরো একটা রুম আছে। পঙ্কজ, ওই স্প্রেটা একটু নিয়ে এসো তো, যেটা সালুকে বানিয়েছে স্নেক লাইনের জন্য, হ্যাঁ, স্যার। যেটাতে কালার চেঞ্জ করে দেয় যদি স্নেক থাকে। না, এর থেকে এটাই পরিষ্কার যে কোনো সাপ এই রুমে ঢোকেনি। স্যার, পাশের রুম চেক করে দেখলাম ওখানে তো কোনো গর্তই নেই স্যার। তার মানে স্যার এনার মৃত্যু সাপের কামড়ে হয়নি স্যার। স্যার, এই রাহুল আর সচিনও বলল যে
ওরা বাইরের কাউকে যেতে দেখেনি, তাহলে এই খুনটা করলো কে? ডেফিনেটলি সাপের কাজ নয় এটা। অভিজিৎ, মানছি তুমি একজন খুব সিনসিয়ার অফিসার, থ্যাংক ইউ। অনেক দেরিতে আপনি জানতে পারলেন। কিন্তু এবারে তোমার আন্দাজটা ভুল বেরিয়েছে। কিন্তু লজ্জায় ফেলে দিল একেবারে। কি ভুল আন্দাজ করেছি? হ্যাঁ, কি ভুল? সেটা এই যে এই শিশিরের মৃত্যুও সাপের কামড়েই হয়েছে। আমরাও শরীর থেকে বিষ পেয়েছি সাপের। এটা কি করে সম্ভব? ক্রাইম সিনে তো কোনো সাপ টাপ ছিল না। হ্যাঁ, না সাপ না কোনো মানুষ। শিশির তো রুমে একাই ছিল। সাক্ষীরা সবাই বলল যখন চিৎকার শুনেছিল তারপর ওই রুম থেকে কেউ বেরিয়েও আসেনি। সেই কেসের জট তো ক্রমশ পাকিয়েই যাচ্ছে। না সাপ করেছে না কোনো মানুষ করেছে, তাহলে এই খুন করছে কে? এক্স-রে। এর উত্তর ওই এক্স-রে দেবে যেটা আমরা ক্রাইম সিনে পেয়েছিলাম। একদম ঠিক কথা বলেছো ভাই। আর এই এক্সরেটাতে জবাব দিয়ে দিয়েছে ভাই। আর জবাবটা হচ্ছে এই এক্সরেটা নকল নয়, আসল। স্যার, তাহলে আপনি বলতে চাইছেন যে এই লোকটার দাঁতগুলো? দাঁত, আর এই দাঁতগুলো সাপের দাঁত। তার মানে ডক্টর সালুকে আপনি এটা বলতে চাইছেন যে অরিজিনাল মানুষের দাঁত যেটা সাপের দাঁতের মতো? না না, আমি কিন্তু তা বলিনি। দেখুন না। স্যার, আপনি যা বলছেন তাতে আমাদের কিছুই মাথায় ঢুকছে না এই কেসে। ঠিক আছে, আমি মেনে নিলাম যে এমন একজন মানুষ আছে যার দাঁত সাপের মতো। তাহলে স্যার ওই রুম থেকে সেই লোকটা গেল কোথায়? ওখানে শুধু একটা গর্ত ছিল, মানে গর্ত দিয়ে লোকটা উধাও হয়ে গেল। আরে তোমার যা মনে আসছে বলছো, আমি এটা কখন বললাম যেটা তুমি বলছো? তাহলে আপনি কি বলতে চাইছেন? কিছু একটা তো বলুন যাতে আমরা এই কেসটা এগোতে পারি। দেখো ভাই, আমি শুধু সত্যিটাই বলতে পারি। আর সত্যিটা এই হচ্ছে বস, যে এই যে এক্সরেতে দাঁতগুলো আছে এগুলো কিন্তু সাপেরই দাঁত। ইয়েস, রিয়েলি? আর ইউ শিওর? ওকে, থ্যাংক ইউ। কি সারিকা, কোনো খবর এলো? স্যার, শিশিরের শরীরে যে বিষ পাওয়া গেছে সেটা ক্রিয়েট সাপের বিষ। এনো, পেট সাপের। আর স্যার, আরিয়ানের শরীরে যে বিষটা রয়েছে সেটা কোবরার। মানে দুটো আলাদা আলাদা সাপ এইসব করছে। তার মানে এটা এই ক্রাইমটা কোনো মানুষই করছে, যে কোবরা আর ক্যারেটের মতো সাপের বিষ খুব সহজেই জোগাড় করতে পারে কোথা থেকে। একটা কথা মাথায় ঢুকছে না, যদিও মানুষ হয়ে থাকে তাহলে গর্ত দিয়ে পালালো কি করে? এই রহস্যের উত্তর হয়তো ওখানেই লুকিয়ে রয়েছে। রেডি? ওই হসপিটালে যতজন লোক কাজ করে প্রত্যেকের তুমি লিস্ট বানাও, প্রত্যেকের ঠিকুজি গোষ্ঠী বের করো। তুমি ওদের ব্যাপারে ডিটেলসে খোঁজ নাও। বাকি পুরো ফ্যামিলি ডিটেলসটাও বার করতে হবে। কি জানি এদের মধ্যেও কারোর কোনো গভীর উদ্দেশ্য আছে। স্যার, পুরো পরিবারের ঠিকুজি বের করে ফেলেছি। বেশ বড় লোক এরা। দুটো হসপিটাল আছে এদের, আর দেশে বিদেশে জায়গায় জায়গায় প্রপার্টিস রয়েছে এদের। তার মানে টাকা মোটিভ হতে পারে। কোনো শত্রুতাও থাকতে পারে স্যার। স্যার, পঙ্কজ চেষ্টা করছে সবকিছু জানার জন্য। আচ্ছা, এই ফ্যামিলিতে নিজেদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল? কিছু জানতে পেরেছো? স্যার, পুরো পরিবার খুবই ভালোবেসে একে অপরের সাথে থাকে, শুধু দুজন বউ ছাড়া। যদিও প্রকাশ্যে ঝগড়া করে না, কিন্তু একে অপরকে খুব একটা পছন্দও করে না। আর এই যে আয়ুষ আর এই যে সচিন, শিশিরের ছেলে, এদের ব্যাপারে কিছু? স্যার, আয়ুষের আমেরিকাতে হসপিটাল খোলার খুব বড় একটা প্ল্যান ছিল। আর ওই দুই ভাই শিশির আর আরিয়ান ওর সাথে এই প্রজেক্টে কাজ করছিল। আর সচিন তো এমনিতেও বাবার সম্পত্তি পেতই। খুনের ব্যাপারে এদের কি বক্তব্য, সেটা কতটা সত্যি জানতে পেরেছো? স্যার, যখন আরিয়ানের খুন হয় এরা সবাই দিল্লিতে ছিলেন। হসপিটালের ইনগ্রেশনের ছবি দেখেছি, আমি চেক করেছি। আর যখন শিশির মারা গেল তখন ওর পরিবার পুরো বাড়িতেই ছিল স্যার, শুধুমাত্র এই সচিন ছাড়া। আর এই দুজন কাজের লোক, ফ্যানি আর হীরা, দুজনেই খুব বিশ্বস্ত স্যার। গত 30 বছর ধরে এই পরিবারের সেবা করছে এরা। হ্যাঁ ফ্রেডি। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। একজন সাপের বিশেষজ্ঞ আছেন মায়রা, একজন স্নেক এক্সপার্ট। হসপিটাল থেকে 5 বার ওনাকে ফোন করা হয়েছে। এমনটা আবার হয়নি তো যে এই ফ্যামিলির থেকে কেউ ফোন করেছিল, মায়েরাকে সাপের বীজ জোগাড় করার অর্ডার দিয়েছিল? হতে পারে স্যার। স্যার, হ্যাঁ পঙ্কজ। স্যার, এই লোকটা সব থেকে বড় শত্রুকে পেয়ে গেছি। কেউ? বেন্টো। এই শিশির আর আরিয়ানের মৃত্যুর আগে ওদের মধ্যে খুব বড় ঝগড়া হয়েছিল স্যার। মেন্টো যে বিল্ডার্সদের পয়সা দেয় সুদে? হ্যাঁ স্যার, খারাপ কাজ করার প্রমাণও রাখে না।
অভিজিৎ, এই বেন্টোকে বিউরোতে ডাকো। আর দয়া, স্যার তুমি আর পঙ্কজ গিয়ে ওই হসপিটালে মিস মায়রার সঙ্গে দেখা করো। দেখো কোন বিষ আর কে বানানোর অর্ডার দিয়েছিল ওকে। স্যার স্যার আমি একটু যাচ্ছি, হ্যাঁ আপনি একটু সামলে নেবেন, আমি যাচ্ছি স্যার। এক মিনিট বসো। একটা কথা বলো, তুমি এই সাপে এত ভয় পাও কেন? ভয় পাই না স্যার, এই দেখুন না আমার পাশেই তো বসে রয়েছে, দেখুন আমি ভয় পাই না, ওই একটু আর কি শরীরটা কেমন করে ওঠে, দম বন্ধ হয়ে যায়। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারি? মায়রা দেবী, ইয়েস। আমরা সিআইডি থেকে আসছি। সি হ্যাভ এ সিট। মায়রা দেবী, একটা কেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসছি আপনাকে। দুটো খুন হয়ে গেছে। ও মাই গড, কিন্তু আমি কিভাবে হেল্প করতে পারি? 2 সপ্তাহ আগে RM হসপিটাল থেকে 5 বার ফোন এসেছিল আপনার কাছে। হ্যাঁ এসেছিল, কিন্তু তার সাথে এই কেসের কি সম্পর্ক? এই 2 লোক যে খুন হয়েছে তাদের ওই RM হসপিটালের সঙ্গে সম্পর্ক আছে। ও, এই দুজনের খুন সাপের বিষে হয়েছে। আর ওই খুনটা সাপে কামড়ানোর জন্য হয়নি, কোনো মানুষ ওই বিষ খুনিকে দিয়েছে, ওই মার্ডার করে। আপনারা আমাকে সন্দেহ করছেন? আপনাদের মনে হচ্ছে খুনিকে সাহায্য আমি করেছি বিষ সাপ্লাই করে? হ্যাঁ, এরকমই কিছু। এটা বলুন যে হসপিটাল থেকে ওই ফোন কলটা আপনাকে কে করেছিল? শিশির আর আরিয়ান। শিশির আর আরিয়ান? এদের দুজনেরই তো খুন হয়েছে। কেন, ফোন কেন করেছিল এরা? ওনারা শুধু আমাকে কলই করেননি, আমার সাথে দেখা করতেও এসেছিলেন। আর বিষ কেনার জন্য নয়, বরং বিষের ওষুধ অ্যান্টিডোট নেওয়ার জন্য। অ্যান্টিডোট? খুব অদ্ভুত কাহিনী শুনিয়েছিল। বলছিল যে কোনো সাপের আত্মা ওনাদের উপরে প্রতিশোধ নিতে চায় অ্যান্ড ওনাদের এই বিষের ওষুধ চাই। তারপরে কি? ওনাদেরকে বললাম যে আমি এসব গল্পে বিশ্বাস করি না। আপনি ওদেরকে ওই অ্যান্টিডোট দিয়েছিলেন কিনা? অ্যান্টিডোট কোথা থেকে দিতাম? ওনারা কিছু এমন অ্যান্টিডোট চাইছিলেন যেটা প্রত্যেকটা সাপের বিষের বিরুদ্ধে কাজ করতে পারে। এরকম কোনো অ্যান্টিডোট হয়ই না। আলাদা আলাদা বিষের জন্য আলাদা আলাদা অ্যান্টিডোট। ওরা দুজনে এখান থেকে খালি হাতে গেছে? হ্যাঁ, অ্যান্ড আই এম সরি, আপনাদেরকেও খালি হাতে যেতে হবে, বিকজ আমার এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। মায়রা ম্যাডাম, জাস্ট ফর মাই জেনারেল নলেজ, যদি কাউকে সাপে কামড়ায় তাহলে তার কি করা উচিত? যদি কাউকে সাপে কামড়ায় তাহলে সবার আগে প্যানিক একদমই করা চলবে না। ডক্টরকে ডাকুন, কিন্তু ডক্টরের আসা অবধি যে পার্টে সাপে কামড়েছে সেটাকে কম্প্রেস করুন, কোনো কাপড় দিয়ে বেঁধে নিন, যাতে সেই বিষাক্ত বিষ আপনার পুরো হাতে ছড়িয়ে না পড়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাওয়া যাক স্যার। চলো, তারপর দেখি এসিপি স্যার মেন্টর থেকে কি জানতে পারলেন। হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমার ওই দুজনের সাথেই ঝগড়া হয়েছিল, কিন্তু এই অপবাদটা আপনারা ভুল দিচ্ছেন যে আমি ওদেরকে খুন করেছি। তাহলে খুনটা কে করেছে? আমি কি করে জানবো স্যার? আর রইল ওদের খুন, যদি ওদেরকে আমার মারতেই হতো তাহলে এই সাপ বিছের খেলা খেলতাম না। আমি সোজা নিজের বন্দুকটা নিতাম। আর দেখুন স্যার, আপনি জানেন যে আমি আইনকে কতটা সম্মান দিই। হ্যাঁ, আমরা জানি যে তুমি আইনকে কতটা সম্মান করো। এটা বলো, আরিয়ানা শিশিরের সঙ্গে তোমার কি নিয়ে ঝামেলা হয়েছিল? স্যার, আমি ওদের গোয়ার জমিটা কিনেছিলাম, আর ওই প্রপার্টির পেপারের উপরে ওরা সাইনও করেছিল। তো স্যার, হঠাৎ ওরা ঘুরে যায় আর আমাকে ফ্রড বলতে শুরু করে, আর বলে যে ওরা নাকি কোনো পেপারের উপরে সাইনই করেনি। আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমি সেই প্রপার্টির পেপারগুলো নিয়ে এসেছি। এই নিন, ইচ্ছে হলে চেক করে দেখতে পারেন। দেখুন এসিপি স্যার, আমিও কিন্তু 2 নম্বরই কাজ করি, কিন্তু ততটাই যতটা বাকিরা করে। কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি এই ডিলটা পুরো সততার সাথে করেছি। চাইলে ওদের অ্যাকাউন্ট ডিটেলসটাও চেক করতে পারেন। আমি ওদের 15 কোটি টাকা হোয়াইট মানি আর 35 কোটি টাকা ক্যাশে দিয়েছিলাম। কার অ্যাকাউন্টে? মীনাক্ষী দেবীর অ্যাকাউন্টে। মীনাক্ষী দেবী বেন্টো তো সত্যি কথাই বলছে, ও আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল। অনেক জায়গায় পয়সা খাটিয়েছি, এতগুলো শেয়ারস আছে, সবকিছু আমার মনে থাকার কথা নয়। আপনি মনে না রাখতে পারেন, কিন্তু কেউ তো নিশ্চয়ই আছে যে ওগুলোর খেয়াল রাখে। সমস্ত অ্যাকাউন্ট, সমস্ত কিছু দেখাশোনা করার জন্য এজেন্ট হায়ার করতে হয় আমাদের। আচ্ছা,
তো এই ডিডের এজেন্ট কে ছিল? এই প্রপার্টির ডিডে আপনার ছেলে যুক্ত ছিল। আমি এটা বুঝতে পারছি না যে এই সব কিছুর সঙ্গে আমার ছেলেদের খুনের কি সম্পর্ক। মীনাক্ষী দেবী, আপনার দুটো ছেলে সাপের কামড়ে তারা মারা যায়নি, কোনো লোক ওদেরকে মেরেছে। কোনো এমন লোক যার কাছে গভীর উদ্দেশ্য ছিল আপনার দুই ছেলেকে মারার জন্য। এরকমটা কি করতে পারে? যার সঙ্গে এই ডিডের কোনো সম্পর্ক ছিল। সেই জন্য তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে এজেন্ট কে ছিল এই ডিডের। অনেক হয়েছে। এক তো ওই সাপগুলো আমার দুটো ছেলেকে ছিনিয়ে নিয়েছে, আর আপনারা সিআইডিরা এই কেসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন। আপনারা মানছেন না কেন যে এই খুন দুটো সাপেরাই করেছে? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। দেখুন, আমাদের কাছে আমাদের পরিবারের থেকে বড় আর কিছুই নয়, না টাকা পয়সা না সম্পত্তি। আরে আপনি কি আমার মায়ের অবস্থা দেখছেন না? না শুতে পারছেন না খেতে পারছেন। সারাদিন উনি ভগবানের কাছে এটাই প্রার্থনা করেন যে ওনাকে যেন ওনার ছেলেদের কাছে ডেকে নেওয়া হয়। আয়ুষ, আয়ুষ, তোমার দুই ভাইয়ের মৃত্যু অর্থ সম্পত্তির কারণে হয়নি, কিন্তু যে এগুলো করেছে না, সে তোমাদের পরিবারকে ধ্বংস করতে চায়, আর ওর পরের শিকার হয়তো তুমি। স্যার, সত্যি কি আমার জীবন বিপদের মধ্যে রয়েছে? হ্যাঁ, কিন্তু ভয় পাবে না, এবার আমরা তোমার সঙ্গে রয়েছি ওই সাপের সাথে মোকাবিলা করার জন্য। তোমার দুই দাদার উপরে আক্রমণ রাতে হয়েছিল, তাহলে হয়তো তোমার উপরে আক্রমণ রাতেই হবে। স্যার, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। বেডের আশেপাশে বালি ছড়িয়ে দিচ্ছি। এবারে দেখতে হবে সাপ এসে কামড় দিচ্ছে নাকি অন্য কিছু। স্যার, নাইট ভিশন ক্যামেরাও লাগিয়ে দিয়েছি যাতে ওর মুখটা দেখতে পাই। ভেরি গুড। স্যার, স্যার এই দেখুন, কিছু যেন নড়াচড়া করছে। হ্যাঁ, মাই গড, অ্যাটাক হচ্ছে। লেটস গো। স্যার, এখানে তো কেউই নেই। শুধুমাত্র এটা ছাড়া সাপে কামড়ার উদ্যোগ। মাই গড। দেখো ভাই, আমি জানি যে তোমরা কি বলতে চাইছো, কিন্তু প্লিজ আগে আমার কথা শোনো। বস, এইবারে কিন্তু সাপ ছিল না। আর স্যার, যে বালি আপনারা ওখানে ফেলেছিলেন সেখান থেকেও সাপের সঙ্গে রিলেটেড কিছু পাওয়া যায়নি। আর ফুটেজ? ফুটেজ তো ক্লিয়ার নয়, কি করে বুঝবো সাপ কিনা? হ্যাঁ, কিন্তু ওই পুতুলে যে বিষ পাওয়া গেছে সেটা কোবরার বিষ, আর কামড়েছেও সেটা সাপের মতোই। কামড়েছে সাপের মতো, বিষটা কোবরার, দাঁতের দাগটাও সাপের। এ সাপ নয় তো কি? প্লিজ চালুকে, এবার এটা বলো না যে তুমি কিছু জানো না। দেখো, তৃতীয় খুন হতে হতে বেঁচে গেল, আর ফরেনসিক ডিপার্টমেন্ট কোনো সাহায্য করবে না। আমি কি জবাব দিচ্ছি না? আমি কি কাজ করছি না? স্যার, এরকম ব্যাপার নয়, আমরাও তো আমাদের দিক থেকে পুরো চেষ্টা করছি যেটুকু করা সম্ভব। দেখো, আমরা এটা জানি যে খুনি সে যেই হোক, ও তিন ভাইদের মধ্যে দুই ভাইকে খুন করেছে, আর তৃতীয় ভাইকে ও আবার কাল চেষ্টা করবে, কালকে রাত্রে। আর এই খুনি সাপ হোক মানুষ হোক যেই হোক না কেন, খুব তাড়াতাড়ি এর খেলা শেষ করতে হবে। হ্যাঁ পঙ্কজ, ওকে, ঠিক আছে। স্যার, পঙ্কজ ফোন করেছিল, ওই এজেন্টের অ্যাড্রেস পেয়ে গেছে যে ওই ফ্যামিলির প্রপার্টি ডিল করিয়েছিল। মদন নাম ওনার, আর এই বিল্ডারদের ডিলটাও উনিই করিয়েছিলেন। মদন আগেও ডিলে গন্ডগোল করেছে। আর হয়তো শিশির আর আরিয়ান ওর ফ্রডের ব্যাপারে জানতে পেরে গিয়েছিল, তাই ওর ভান্ডা ফাঁস হয়ে যাওয়ার আগে দুজনকে সরিয়ে দিয়েছে। মদন, স্যার, এই মদনের বাড়িতে যাও, ঘুম থেকে তোলো ওকে, ঘুম ছুটিয়ে দাও ওর জীবন থেকে। আরে কে রে? আরে মাথাটা ঠিক আছে, এতবার বেল বাজাচ্ছ? হ্যাঁ, অদ্ভুত তো, এতবার বেল বাজাচ্ছ কেন? তোমার গ্রেফতারের সময় হয়ে গেছে। সিআইডি
420 করার ফল জেলে গিয়ে ভুগিস। মেন্টু সবকিছু বলে দিয়েছে আমাদের। কি বললেন? এই 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 দাঁড়া বলছি। মদন, দরজা খোলো। এখানে লুকিয়ে থেকে কোনো লাভ নেই। আরে চলে যান এখান থেকে, আমি কিচ্ছু করিনি। শিশির আর আরিয়ানের খুন করেছো তুমি। দরজা খোল। আমি কাউকে খুন করিনি। লাইট সব কেন? ও চেঁচাচ্ছে কেন? আবার আত্মহত্যা করছে না তো? সরে যাও। মদন, কি হলো? Oh no! সাপ আছে এই ঘরেই। এ কে? এই সাপের মতো দাঁতের লোক এই সমস্ত অপরাধ কি এই করছে? অর্ধেক মানুষ অর্ধেক সাপ। স্যার কিরকম ক্রিচার? না পঙ্কজ, এটা মানুষই। তাড়াতাড়ি বাইরে যাও, ধরো ওকে। এই দাও এটা। নড়াচড়া করো না। এই বিষটা তোমার হার্টে যেন না পৌঁছয়। স্যার, হ্যাঁ, তার মানে হলো যে লোকটা আমাদের দিকে তাকিয়ে ছিল সেই এটা করেছে। হতে পারে। ফ্রেডি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। দেখো এখানে আশেপাশে কোথাও লাইটের সুইচ আছে কিনা। কি হচ্ছে? স্যার, আমাকে সাপে কামড়ে দিয়েছে। এক মিনিট নড়ো না। নড়ো না, লম্বা লম্বা শ্বাস নাও। অ্যাম্বুলেন্সকে ফোন করেছো না? ওই পালা। এ কি? সাপ এখনো রুমের মধ্যেই আছে। মেটালের টুকরো? সালুখে, সাপটার ব্যাপারে কি জানতে পারলে? বস, একটুখানি টেস্ট করা বাকি আছে, একটু বাদেই জানা যাবে। ফ্রেডি স্যার এখন কেমন আছেন? ঠিক আছে, ও বিষ বেরিয়ে গেছে। আর ওই মদন? ও স্টেবল আছে, একটু শকে আছে। কিছুটা সময় লাগবে ওর নর্মাল হতে। ভাই, একটা কথা তো ঠিক, এই মদন কিন্তু খুনি নয়। হ্যাঁ, খুনি তো অন্য কেউ, কিন্তু তার কোনো না কোনো কানেকশন আছে মদন আর প্রপার্টি ডিলিং এর সঙ্গে। আর ওই সাপের চামড়া যেটা পঙ্কজ পেয়েছিল, সেই খোলসটা বিশেষভাবে বানানো হয়েছে 10টা আলাদা আলাদা সাপের খোলসকে ব্যবহার করে। আর ওই সাপের দাঁত যেটা এক্সরেতে দেখাচ্ছিল, পুরোপুরি ওই দাঁতটা আসলে সাপের দাঁতই নয়, ওটা মানুষের দাঁত। আরে, আগে তো আপনি বলেছিলেন যে আমি বলেছিলাম, কিন্তু তখন আমি জানতাম না একজন মানুষের এরকম বিশেষ ধরনের অসুখ আছে। এই অসুখটার নাম হচ্ছে হাইপোহাইক্রটিক একটোডার্মান ডিসপ্লেসিয়া। এই রোগে মানুষের নাক, কান, চুল, চামড়া এইসব অদ্ভুতভাবে বিকৃত হয়ে যায়, যেমন এই লোকটার ক্ষেত্রে হয়েছে। তার মানে এই কেসে সাপের কোনো ভূমিকা নেই? না স্যার, এটা খুবই একটা রেয়ার ডিজিজ। সারা বিশ্বে মাত্র 30 থেকে 40 জন আছে যাদের এই রোগটা হয়েছে। আর আমরা হসপিটাল থেকে এরকম একজন লোকের খবর পেয়েছি যার এই অসুখ আছে। অ্যাড্রেস কি এর? এই স্যার,
কাল রাত্রে মদনের ঘরের বাইরে কি করছিলি? কাল রাতে তো আমি এখানেই ছিলাম। আর মদনকে আর আপনারাই বলতে সিআইডি মদনকে এক থাপ্পড় মারবো না, সব মনে পড়ে যাবে মদনকে। এক মিনিট কাল রাতে আপনি মনে হয় অমিতকে দেখে থাকবেন। এই হলো অমিত, ও কয়েকদিন ধরেই নিখোঁজ। কাল হয়তো আপনি একেই রেখে থাকবেন। কবে থেকে উধাও? এই 2 সপ্তাহ ধরে। আমি পুলিশেও কমপ্লেন করেছি। আমাদের রোগের কারণে আমরা চাকরিও পাই না, লোকে আমাদের দেখে পালিয়ে যায়, তাই জন্য আমাদের রোজগারও হয় না। 2 সপ্তাহ আগে অমিত খুব খুশি হয়ে ফিরেছিল, বলছিল যে আমাদের রোগের চিকিৎসার উপায় পেয়েছি। কিন্তু সেই দিন থেকেই অমিত নিখোঁজ। তার মানে কেউ তো আছে যে অমিতের অসুখের সুযোগ নিচ্ছে আর ওই ফ্যামিলিটাকে ভয় দেখাচ্ছে। ও রোগ ঠিক করার জন্য ওকে এখান থেকে নিয়ে গেছে স্যার। কারেক্ট। আর যেই ওর সঙ্গে এই ব্যাপারে চুক্তি করেছে ও নিশ্চয়ই কোনো ডাক্তার হবে। হ্যাঁ স্যার, ওদের পুরো বংশই তো ডাক্তার। ওদের নিজেদের হসপিটালও আছে, যে কেউ করতে পারে এটা। হ্যাঁ ডক্টর। আচ্ছা, দ্যাটস গ্রেট। ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। কি হয়েছে স্যার? ডক্টর সালুকের ফোন ছিল, অবশেষে ওই বিষধর সাপটা পাওয়া গেছে। আরে ডক্টর সালুকে, কোথায় ওই সাপটা বলুন না? পঙ্কজ তো সাপের ভয় ভেতরেই আসছে না। সারিকা, সাপ কোথায়? সাপ এখানে আছে। আরে বাহ, এটা কি? বস, এটা রোবোটিক স্নেক। ওই যে মেটালের টুকরোটা পাওয়া গেছিল, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে খুনি এই ধরনের কিছু জিনিসের ব্যবহার করছে। এই রকমই সাপ বানিয়েছে রোবোটিক স্নেক। আর এই রোবোটিক স্নেকে ক্যামেরা লাগানো আছে আর একটা ডিভাইস লাগানো আছে যেটা যে কাউকে বিষ ইনজেক্ট করতে পারে। আর এর জন্য কোনো ছোট গর্ত দিয়ে যাওয়া কোনো বড় ব্যাপার নয়। তবে এরকম রোবোটিক জিনিস তো ওই ডাক্তাররাও ব্যবহার করেন অপারেশনের জন্য। আর এগুলো হসপিটালে খুব সহজেই পাওয়া যায়। আচ্ছা, খুনি কি এইসবে ব্যবহার করেছে এই সাপ বানানোর জন্য? হ্যাঁ দা, কিন্তু রোবোটিক যন্ত্রের রিমোটের রেঞ্জটা খুবই কম হয়, কিন্তু টেকনিকটা এটাই ব্যবহার করেছে। এটার তো একটাই মানে দাঁড়ায় অভিজিৎ, যে এই মেটালের সাপটা অপারেট করেছে সে নিশ্চয়ই অফিস কিংবা সুইমিং পুলের আশেপাশে ছিল। স্যার, আমার তো মনে হচ্ছে যে এটা কোনো চেনা লোকেরই কাজ হবে, হয়তো পরিবার। আরে কারেন্ট কি করে গেল? হয়তো ফিউজে কোনো প্রবলেম হয়েছে। আমি চেক করছি, সচিন একটু খেয়াল রাখিস। কি হচ্ছে? ওদিকে ওই দেখো। হে ভগবান, আমার আয়ুষকে রক্ষা করো সাপের আত্মার থেকে। আরে এখনই দেখা নিচ্ছে না, কোথায় চলে গেল? আরে আমাদের যে কারো ভুল হলো, তারা এখনই তো দেখা নিচ্ছে না। প্লিজ ঘাবড়াবেন না, প্লিজ। তুমি এখানে কি করছো? আমি তোমাকে অন্য বাড়িতে থাকতে বলেছিলাম তো। উত্তর দাও অমিত। অমিত নয়, অখিল। অমিত আমার ভাই, আমরা যমজ ভাই। যমজ? আচ্ছা দেখো, আমরা এই যা কিছু করছি তাতে তোমার পরিবার উপকৃত হবে। কিসের উপকার? যা নিরীহ মানুষের রক্তে রাঙানো। কে? তাই তো আয়ুষ? আপনারা? এটা আমাদের প্ল্যান ছিল, আসল সাপকে গর্ত থেকে বের করে আনার জন্য। হয়তো তুমি ভুলে গেছো আয়ুষ, অমিতের কোনো যমজ ভাই আছে। আর অবশেষে তুমি আমাদের জালে ধরা পড়লে। আমাদেরকে ধরা অতটা সহজ নয় এসিপি। মায়েরা, মীনাক্ষী দেবীকে তো আমরা বাঁচিয়ে নেব,
কিন্তু তোমাদের দুজনকে সিআইডির হাত থেকে কে বাঁচাবে? হ্যাঁ, জুয়ার অভ্যেস হয়েছিল আমার, কোটি কোটি টাকার দেনা হয়ে গেছিল। সেই জন্য আজ থেকে 2 বছর আগে আমি প্রপার্টির কাগজের ওপর আরিয়ান এবং সুশীল দাদার সিগনেচার নিয়ে নিয়েছিলাম। কারণ যখন প্রপার্টির দাম বেড়ে গেল আর দাদা আমাকে বললেন যে উনি এই প্রপার্টিটা বিক্রি করতে চান, আমি ওই মুহূর্তে একটা অজুহাত দিয়েছিলাম। কিন্তু তারপর দাদা এটা জানতে পেরেই গেল যে প্রপার্টির কাগজে ওনার নামই নেই। আর যাতে ওরা না জানতে পারে সেই জন্য তুমি তোমার 2 ভাইকে শেষ করে দিয়েছো। লজ্জা হচ্ছে আমার নিজের উপর, তোকে আমার ছেলে বলতে। মা, আমি কি করতাম? যদি দাদা একবার জানতে পারতো আমাকে বাড়ি থেকে বের করে দিত, সম্পত্তির কিচ্ছু পেতাম না আমি। সেই জন্য আমি আমার গার্লফ্রেন্ড ওর সাহায্য নিয়েছিলাম। অমিতের অসুস্থতার ব্যাপারে আমি নিউজ পেপারে পড়েছিলাম, ভাবলাম ওদেরই সাহায্য নেওয়া যাক নিজেদের অপরাধ লুকাতে। আয়ুষ আমাকে মীনাক্ষী দেবীর ব্যাপারে বলেছিল যে উনি খুব অন্ধবিশ্বাসী, তাই সাপের ব্যাপারে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে। আমার দেওয়া বিষেই আরিয়ানের মৃত্যু হয়েছে। শিশিরের মৃত্যুর সময়ও আমি অফিসে লুকিয়ে পড়েছিলাম। সেই গর্ত দিয়েই আমি সাপ পাঠিয়েছিলাম শিশিরকে ছোবল মারার জন্য। অমিতের এ ব্যাপারে কোনো দোষ নেই, ওকে তো আমরা কাউন্সেলিং এ পাঠিয়ে দেবো, একটা নতুন জীবন শুরু করবে। কিন্তু তোমরা দুজন, আয়ুষ আর মায়রা, যে অপরাধের রাস্তায় চলছিলে না, সেই রাস্তা শেষ হয় ফাঁসির দড়িতে। কি বলবেন? প্রোডিউসার হলাম আমি, টাকা আমি ঢালছি জলের মতন। 10টা ফিল্ম হিট দিয়েছি, 10টা। স্যার, আমার কথাটা তো শুনুন না। আমরা ফ্লাইটে যেতে পারতাম, কিন্তু এই ট্রেনের জার্নির দ্বারা আমি আপনাদের একটা কিছু ফিল করাতে চাইছি। ফিল করাতে চাইছিল? বলো কি ফিল করাতে চাইছো? আমার গল্পটা একজন ভয়ঙ্কর খুনি বেহরামের ওপর বেস করে, যে অনেক ভয়ঙ্কর অপরাধ করেছে আর অনেক লোককে মৃত্যুশয্যায় শুইয়ে দিয়েছে। আর আজ থেকে 100 বছর আগে এই রুটে বেহরাম একটা ভয়ঙ্কর ক্রাইম করেছিল। এই রক্ত কি করে? বাথরুমে লাশ। আরে কি হলো? কি হয়েছে? কি হয়েছে? দেখছি আমি। কি হয়েছে? শোনো এবার গল্পটা। 100 বছর আগে ট্রেনটা টানেলের ভিতরে ঢোকে। আমরা কোনো প্যাসেঞ্জারকে যেতে দিইনি, সবাই এখানেই আসে। এই সরো 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 সরুন সরুন সরুন, আসুন স্যার। सुरक्षित दूरी बनाए रखें। खड़गपुर हावड़ा एक्सप्रेस coming on platform number 5. Please keep a safe distance. 2 नंबर प्लेटफॉर्म से एक थ्रू ट्रेन जाएगी। স্যার, কারোর শরীরে কোনো আঘাতের দাগই নেই স্যার। সবার মৃত্যু ঘাড় ভেঙে যাওয়ার জন্যই হয়েছে স্যার। দেখো তো, একটু চেক করো, দেখো কারো আইডেন্টিটি পাওয়া যায় কিনা। এদের জিনিসপত্রও চেক করো। বাইরের লোকগুলোকে জিজ্ঞাসাবাদ করি। আচ্ছা, আপনারা কেউ কি কিছু বলতে পারবেন? এসব কিভাবে হলো, কে খুন করতে পারে? হ্যাঁ স্যার,
কম্পার্টমেন্টে অন্ধকার ছিল, এই জন্য দেখতে পারিনি স্যার। দিনের বেলায় কম্পার্টমেন্টের ভিতরে অন্ধকার কি করে? স্যার ট্রেন সুড়ঙ্গ দিয়ে যাচ্ছিল, এই জন্য অন্ধকার ছিল। আর ওই অন্ধকারের সুযোগ নিয়েছে ও, আর এদেরকে মেরে ফেলেছে। স্যার লুটপাটের জন্যই খুনগুলো হয়েছে। যখন এই ট্রেনটা সুড়ঙ্গর ভেতরে গেল তার আগে কম্পার্টমেন্টে কাউকে দেখেছিলেন যাকে সন্দেহ হয়? কোনো চোর কিংবা ডাকাত? না স্যার, আমি এরকম কাউকে দেখতে পাইনি, কিন্তু টানেলে ঢোকার আগে আরে স্যার ছেড়ে দিন স্যার, একটা চেঁচানোর আওয়াজ পেয়েছিলাম। কার চিৎকারের আওয়াজ শুনেছিলেন? স্যার আমি তো বাথরুমে গেছিলাম স্যার। বাথরুমে একজন লোকের লাশ দেখে আমি এতটাই ভয় পাই যে চিৎকার করে ফেলি। মানে প্রথমেই ওই লোকটার খুন হয়, তারপরে বাকিদের খুন করা হয়। ফ্রেডি কিছু পেলে নাকি? স্যার এই আই কার্ডটা পেয়েছি, এই লোকটা ট্রেনে ওয়েটার ছিল। স্যার এটা তো নয় যে এই কাজটাকে সফল করার জন্য ট্রেনে ওয়েটার হয়ে ঘুরছে। হতে পারে। আচ্ছা একটা কথা বলুন, আপনাদের কি কাউকে কারোর ওপর কোনো সন্দেহ হয়েছিল কোনো লোককে দেখে? হতে পারে সে ওয়েটারের ড্রেস পরে বা রেলের স্টাফ সেজে এসেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, একটা লোক ছিল, খুব রোগা মতো, মোটা মোটা গোঁফ ছিল, খুব অদ্ভুত লাগছিল। স্যার আমি দেখেছিলাম উনি মোটা আর ক্লিন শেফ ছিল না। ও আচ্ছা, ফেডরিক একটা কাজ করো, ট্রেনের বুকিং অফিস থেকে রিজার্ভেশনের চার্ট চাও আর তাতে দেখো এই বগিতে কতজন লোক বসেছিল আর সব প্যাসেঞ্জাররাই এখানে প্রেজেন্ট নাকি বাইরে চলে গেছে। হ্যাঁ আচ্ছা এনার পাশের সিটে কে বসেছিলেন? আমি। ও তাহলে তুমি তো জানবেই কি হয়েছিল, কে করেছিল। না স্যার, সবকিছু এত তাড়াতাড়ি হলো যে কিছু বুঝতেই পারলাম না, কিন্তু আমি শুধু ওই লাল রঙের কাপড়টা দেখেছিলাম, ওই যে ওইখানে রয়েছে। ওটাকে বাইরে নিয়ে এসো তো। এই কাপড়টা আবার খুনির নয় তো? স্যার এটা খুনেরই কাপড় স্যার। তুমি কি করে জানলে যে এই কাপড়টা খুনেরই? আমি জানি স্যার, সবকিছু জানি, এরকম প্রথমবার হয়নি। এক মিনিট, কি বললে তুমি? সবকিছু জানো তার মানে কি? 100 বছর আগে এই বহরাম তো সবার জীবন অতিষ্ঠ করে রেখেছে। এই দেখুন, আমি তো শুনেছি ও অশুভ শক্তির সঙ্গে কথাও বলতে পারে। হ্যাঁ কিন্তু ওর মুখ কিন্তু কেউ দেখেনি। সে কি? হ্যাঁ, আর ধরে নাও যদি আমাদের সামনে দিয়ে চলে যায় বা আমাদের পাশে এসে বসে, কেউ এটা বুঝতেই পারবো না যে ওই হলো বেহরা। সেটা তো ঠিক কথা। সাবিত্রী, যদি সাবিত্রী এখানে থাকে তাহলে ওখানে কে বসে আছে? সাবিত্রী, 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 কোন সাবিত্রী তো এখানে বসে আছে। জামাইবাবু, সাবিত্রীকে কেউ মেরে ফেলেছে, ওর লাশ পড়ে আছে। তাহলে এ কে? বেহরা বেঁচে গেছে।
ওর নাম বেহরাম ছিল। মারার পরও নিজের প্রমাণ রেখে যেত, লাল রুমাল। ভীষণই ভয়ঙ্কর খুনি ডাকাত ছিল। আর আমার মনে হয় যে এই সব কিছুর পিছনে ওরই হাত রয়েছে। তুমি এসব কি করে জানলে? স্যার, আমি একজন ফিল্ম রাইটার। আমি ওর ব্যাপারে অনেক রিসার্চ করেছি। আজ থেকে 100 বছর আগে আজকের দিনেই এইরকম হয়েছিল। তার মানে তুমি বলতে চাইছো যে 100 বছর বাদে আবারই বেহরাম জীবন্ত হয়ে গেছে আর ও লোককে খুন করছে? হ্যাঁ স্যার। একটা কথা বলো, এই ঘটনাতে তুমি কি করে বেঁচে গেলে? স্যার, এটা তো ঈশ্বরের কৃপাই বলতে পারেন। ঈশ্বরের কৃপা নাকি তোমার? এমনটা নয় তো যে এদের সবাইকে তুমিই মেরেছো? স্যার, কিসব কথা বলছেন? আমি একজন ফিল্ম রাইটার, খুনি নই। কি ব্যাপার ম্যাম, আপনি কিছু বলতে চান? দেখুন, ভয় পাবেন না, যা জানেন আপনি সোজাসুজি বলুন। ম্যাম, এই ছেলেটা 8 ঘন্টা ধরেও সিটে ছিল না। কখনকার কথা বলছেন? এই ঘটনাটা ঘটার পর। যখন খুন হয়েছিল তুমি কোথায় ছিলে? স্যার, এই মহিলা মিথ্যে বলছে। আমি ওয়াশরুমে গেছিলাম। ওয়াশরুম? ওখানে তো লাশ ছিল, তুমি দেখতে পাওনি? হ্যাঁ, বল, কেন মেরেছিস এদেরকে? হ্যাঁ স্যার, আমি মারিনি ওদের। আমি খুনি নই। আমি তো এই ছোটখাটো একটা চোর। এটা আমার মোবাইল। এটা আমার এক মোবাইল। মিনিট, এই নাও, যাও। ওই রাইটার রঘুকে সঙ্গে নাও। বিউরোতে গিয়ে খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে ওকে। হ্যাঁ দয়া, রঘু কিছু বললো কেন ও খুন করিয়েছে? না স্যার, একই কথা বলে যাচ্ছে স্যার। আমি একজন রাইটার, আমি বেহরামের ওপর ফিল্ম বানাচ্ছি, আর সেই কারণে ইন্টারনেট থেকে জেনেছিলাম বেহরামের ব্যাপারে। শোনো ইন্টারনেট থেকে পুরবি, একটু দেখো তো ইন্টারনেটে বেহরামের ব্যাপারে কি জানা যায়, কি আছে ওর ইতিহাসে। স্যার, এখানে লেখা আছে যে বেহরাম একজন বহুরূপী ছিল আর খুব ভয়ঙ্কর খুনি ছিল। লোকজনকে নৃশংসভাবে মারতো। অনেকে তো এটাও বলে যে ও ভূত প্রেতেও বিশ্বাস করতো। হ্যাঁ, 100 বছর আগে ট্রেনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, আর সেই ঘটনা বেহরামই ঘটায়, কিন্তু বেহরাম ধরা পড়েনি। আর স্যার, এই কোনো নামী অ্যারিস্টোক্রেট ফ্যামিলিরও খুন করেছিল। বেহরামই মেরেছিল শ্যামলীকে। Well, আমি শুনেছি বেহরাম খুব ডেঞ্জারাস কিলার আছে, অনেক লোকের খুন করিয়াছে। আরে না না, এ একদম সাধারণ অপরাধী। আমাদের ছেলে কোথায় গেল? এত বড় ডিল ফাইনাল হতে চলেছে, ও তো এখানে থাকা উচিত। বাস এসেই যাবে, আপনারা ডিসকাশন কন্টিনিউ করুন। ওয়েল মিস্টার বিক্রম, আমি ডিসাইড করেছি তোমার কোম্পানিকে রেল রোড বানানোর জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে। এর অনারে তো একটা উৎসব হওয়া উচিত। রবিন বাবু, আমরা এই ডিলে খুবই খুশি হয়েছে। এবার আপনার কোম্পানিকে কিনে নিতে আমরা প্রস্তুত। থ্যাংক ইউ, এ আমাদের কাছে খুব খুশির মুহূর্ত। সিকিউরিটির ব্যবস্থা সব করা আছে তো?
আবার বেহরাম এখানে চলে এলে পার্টিটা অসম্পূর্ণ থেকে যাবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, সিকিউরিটির ব্যবস্থা করেছে বিক্রম, আর যতক্ষণ ও আছে ততক্ষণ চিন্তার কোনো ব্যাপার নেই। আর আসল ব্যাপারটা হলো এই শহরের নাম করা কুক আর আমার নিজের হাতে করা শিকারের খাবার খাবেন আপনি। এটা তো সবে শুরু প্রবীণ বাবু, আস্তে আস্তে আমি আপনার কাছ থেকে সবকিছুই নিয়ে নেব, সবকিছু। কি বলছেন আপনি? আমি কিছু বলছি না, সবই ভগবানের আদেশ। উনি আপনাকে বেছে নিয়েছেন, এর তো আপনার সৌভাগ্য যে আপনি এই বিশেষ অধিকার পেতে চলেছেন, যেমন আপনার ছেলে পেয়েছিল। দেখবেন নাকি? দেখুন তাহলে টেবিলের নিচে এটা আপনার পার্সোনাল বডিগার্ডের বডির অঙ্গ, ইউ নো। বেহরাম, স্যার, সব কিছু ঠিক তেমনই যেরকম 100 বছর আগে বেহরাম করেছিল। ঠিকই বলছো, যেমন এই লাল স্কার্ফটা, রুম একই রকম, খুন করার পদ্ধতিও একই রকম, গলা কেটে। আর সেই সময়ও এখানে 8 জন ছিল, আর আজও 8 জনই আছে। স্যার এই দেখুন, এই গলায় চেন টানার দাগ রয়েছে স্যার, এখানে চুরিও হয়েছে। কি জানো তুমি এর ব্যাপারে? এসব কে করেছে? হ্যাঁ স্যার, এই অতিথিদের মধ্যে একজন ছিলেন স্যার, উনি ধনী আর বৃদ্ধ, ওই টেবিলের ওখানে বসেছিলেন। একজন বুড়ো মানুষ খুন করছেন, নাকি কোনো বহুরূপী যে বেশ বদলে লোককে খুন করছে, যেমন বেহরাম করত? ওই বুড়োটা সবাইকে মেরে ফেললো, শুধু তোমাকে মারলো না। স্যার, হঠাৎ করে লাইটটা চলে যায়, আর আমি লাইটটা ঠিক করার জন্য বাইরে গিয়েছিলাম। তখন এখানে শুনতে পাই যে অনেকে চিৎকার করছে, আর অন্ধকারও ছিল এখানে স্যার। আর যখন আমি ফিরে এলাম, হঠাৎ করে লাইট এলো আর সবাইকে দেখলাম যে এখানে মরে পড়ে রয়েছে। আর ওই বুড়ো লোকটা আমার দিকে এগিয়ে আসতে থাকলেন, কিন্তু আমাকে কিছু না করে উনি চলে গেলেন। ট্রেনের রাইটার আর এখানে ইচ্ছে করে এদেরকে ছেড়ে দিয়েছে যাতে ওর খুনের ব্যাপারে এরা দুজন সবাইকে বলতে পারে। ওকেও বিউরোতে নিয়ে চলো, ট্রেনের প্যাসেঞ্জারদের ছবি দেখাই, যদিও খুনিকে চিনতে পারে। মাস্টার, আরো বলি দিতে চাই, আরো খুন করতে চাই আমি। শাস্তি পাবেন, আরো শাস্তি পাবেন আপনি। এইরকমই দেখতে ছিল ওই লোকটা? হ্যাঁ স্যার, একটু একটু এরকমই দেখতে ছিলেন। ফেডরিক, প্যাসেঞ্জারদের এই ছবিটা দেখাও, ওরা বলুক এই ছবি দেখে এদের মধ্যে কেউ ছিল কিনা।
স্যার সঠিকভাবে তো বলতে পারবো না, কিন্তু এই 4-5 জনের মধ্যে কেউই ওরকম দেখতে নয়। মনে হয় কেউ ছদ্মবেশে এসেছিল। স্যার হ্যাঁ পুরবি। স্যার খুনি একটা মেসেজ পাঠিয়েছে সিআইডির জন্য নেটে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি যেতে পারো। স্যার ভিডিও তো ওয়েবসাইট থেকে ডিলিট করা হয়েছে, কিন্তু ভাইরাল হয়ে গেছে। অনেক মানুষই এটা কপি করে নিয়েছে, আমাদের কাছেও একটা আছে। এই সব কিছু এসিপির জন্য হয়েছিল। আমি এসিপিকে নিজের গুরু মানতাম, গুরু দ্রোণাচার্য, আর আমি ওনার একলব্য হওয়ার চেষ্টা করছিলাম। আমি অভিজিৎ আর দয়ের থেকে অনেক ভালো, ওদের থেকে অনেক ভালো কাজ করি, কিন্তু এই এসিপি আমার মন ভেঙে দিয়েছে। এসিপি আমাকে যোগ্য মনেই করেননি। এর জন্য আমি নতুন একটা মেন্টর তৈরি করেছি, বেহরাম। এসিপি এবার বুঝতে পারবেন উনি কত বড় ভুল করেছেন। আমাকে ওনার শিষ্য না করে এই সমস্ত খুন খারাপি চলতেই থাকবে, আর যখন যখন খুন হবে তখন এসিপি নিজের ভুল বুঝতে পারবেন। পুরবি, তুমি জানতে পেরেছো যে এই ভিডিওটা কোন অ্যাকাউন্ট থেকে আপলোড হয়েছে? স্যার এই অ্যাকাউন্টে এনক্রিপ্টেড, কিছু বুঝতে পারছি না। স্যার এক্সপার্টকে ডাকবি, হয়তো উনিই বলতে পারবেন কোন অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে। কিন্তু কে হতে পারে? স্যার যেই হোক আপনাকে খুব ভালো করে চেনে, হতে পারে আপনার অতীতের সঙ্গে জুড়ে আছে। তাহলে কে? স্যার এটা যারই অ্যাকাউন্ট হোক, খুবই স্মার্ট, আর ওর পর্যন্ত পৌঁছানোর সব রাস্তাই ও বন্ধ করে রেখেছে। আইপি অ্যাড্রেস দিয়ে কিছু জানা যাবে না? লোকেশন আইপি কিছু? অ্যাড্রেস তো এনক্রিপ্টেড আছে, লোকেশনও বোঝা যাবে না স্যার। আরে ভাই, কোনো তো রাস্তা থাকবে। স্যার দেখছি আমি, এখানে সময়টা আছে, ভিডিওটা কটার সময় আপলোড হয়েছে। ওকে, তো টাইম থেকে জানতে পারা যাবে? হ্যাঁ অবশ্যই খোঁজ পাওয়া যাবে। এটা এমন একটা সফটওয়্যার যেটা বলে দেবে কোন সময়ে কত এমবির ফাইল আপলোড করা হয়েছিল। আর ওই লোকটা যে ভিডিওটা আপলোড করেছিল সেটা মোটামুটি ওই 3 এমবির মতো, দুপুরে 1:16 করা হয়েছিল। একবার লোকেশনটা জেনে যাই, তারপরে ভিডিও আপলোড করা লোকটাকে খোঁজা খুব সহজ হয়ে যাবে। এটাই ওই জায়গা স্যার যেখান থেকে ভিডিওটা আপলোড করা হয়েছিল। স্যার অ্যাড্রেসটা তো এখানেরই, আর এখানে তো কেউ নেই। স্যার এটা স্টোর রুম। চলো গিয়ে দেখি। এসব কি হচ্ছে এখানে? স্যার না, পঙ্কজ পঙ্কজ পঙ্কজ, পা তুলো না। আমার মনে হচ্ছে এখানে কোনো ট্রিগার রয়েছে। পা তুললে এটা টেনে নেবে তোমাকে। দাঁড়াও ফ্রেডি। পঙ্কজ নড়বে না। স্যার ঠিক আছো? হ্যাঁ ঠিক আছো তো? খুনি কিন্তু ভীষণ চালাক, দেখা না দিয়ে আমাদের নাকের ডগা দিয়ে পালিয়ে গেল। জানি না কি ফাঁদ পেতে রেখেছে এখানে। এক কাজ করি, এই বাড়িটার ভালো করে তল্লাশি নি, যদি ওর ব্যাপারে কোনো প্রমাণ পেয়ে যাই। কি ভাবছো বস? আমি ভাবছিলাম ওই খুনির কথা। ও বলছিল ও একলব্য আর আমি দ্রোণাচার্য। একলব্য আর দ্রোণাচার্য। স্যার এই
বেহরাম বইটা পেলাম। হতে পারে এতে কিছু আছে। এই বেহরামের মূর্তিটা নিচেও ছিল না বেসমেন্টে? এটা তো অনেক পুরনো বই, আর এটা অনেক বছর আগে লিখেছিলেন কোনো ব্রিটিশ অথর। এর মধ্যে তো বেহরামের অপরাধের ব্যাপারে ডিটেলসে লেখা আছে। স্যার মনে হয় যে ওই বইটা পড়ে মানুষকে মারে আর পালানোর জন্য এই বইটাই ব্যবহার করে। হতে পারে। ও নো, এ দেখতে পাচ্ছ মাঝখান থেকে কয়েকটা পাতা ছেঁড়া রয়েছে। স্যার এটা ওর নেক্সট টার্গেট হবে, সেই জন্য হয়তো ছেড়ে দিয়েছে। কিন্তু ওই পাতার মধ্যে কি লেখা আছে ওগুলো দেখলেই আমরা বুঝতে পারবো ওর পরের টার্গেট কি আর ও কি প্ল্যান করতে চলেছে। তার জন্য এরকম আরো একটা সেম বুক চাই। কিন্তু পাবো কোথায় স্যার? এ তো 100 বছরের পুরনো বই। আরে কোনো না কোনো লাইব্রেরিতে পেয়ে যাব। শহরে যতগুলো লাইব্রেরি আছে সবকটা চেক করতে হবে, দেখি এরকম একই বই কার কাছে রয়েছে। আচ্ছা, এমন কোন স্টুডেন্ট আছে যে দয়া আর অভিজিতের থেকে বেটার স্টুডেন্ট? এক মিনিট, বস, এটা সেই 20 বছর আগের ঘটনা নয় তো? যখন তুমি সিআইডি অফিসারদের ইনস্ট্রাক্টর ছিলে তখন কোনো পুরনো স্টুডেন্ট এমন ছিল যে তোমায় গুরু মনে করে? সে কে হতে পারে? সিআইডি অফিসারদের ট্রেনিং এর সময়। এক মিনিট, দুজন স্টুডেন্ট ছিল ভীষণ ইন্টেলিজেন্ট, কিন্তু ওদের মধ্যে একজন দুর্দান্ত ব্রিলিয়ান্ট ছিল, আর এতটা ব্রিলিয়ান্ট ছিল যে টেস্টে 100% মার্কস পেত। অসাধারণ স্টুডেন্ট ছিল। তারপর ওর সঙ্গে কিছু হয়েছিল? কি করছো তুমি? এই শিখেছো তুমি পুলিশ ট্রেনিং এ? এটাই শিখেছো যে মানুষের প্রাণ নেবে? সরি স্যার, আমার একটু রাগটা বেশি হয়ে গেছিল, কিন্তু আমি ওকে ছাড়বো না স্যার, ওকে আমি মেরেই ফেলে দেবো। তোমার মতন ট্রেনি অফিসারের জন্য সিআইডির বদনাম হতে পারে, জানো? স্যার ওর তো শাস্তি পাওয়া উচিত ছিল। এবার তুমি শাস্তি দেবে। হ্যাঁ, আইন তুমি নিজের হাতে নেবে। ভাগ্য ভালো যে আমি ঠিক টাইমে এসেছিলাম, না হলে তুমি ওদের দুজনের প্রাণ নিয়ে নিতে। স্যার কখনো কখনো আমার রাগটা একটু বেশি হয়ে যায়, কিন্তু এরকম ঘটনা আমি সহ্য করতে পারি না। যখন আমি দেখি না যে একটা মেয়েকে কেউ অত্যাচার করছে, তখন আমারও মাথায় রক্ত ওঠে, আমারও রাগ হয়, হয়তো তোমার থেকে বেশি। শাস্তি দেওয়ার অধিকার শুধু আইনের আছে, বুঝেছো? আই এম সরি, আমি তোমাকে এই মুহূর্তে সিআইডি অফিসার ট্রেনিং প্রোগ্রাম থেকে রাস্টিকেট করছি। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার আপনি আমার গুরু, আমাকে এখান থেকে বের করে দিতে পারেন না আপনি? স্যার আপনার মতন আমি তৈরি হতে চাই। স্যার এরকমটা করবেন না স্যার। স্যার স্যার এটা আমার জীবন স্যার। বস, এই হচ্ছে সে, এ হচ্ছে সেই যাকে তুমি খুঁজছিলে। করে এসেছি আপনার কাছে। বইয়ের নাম কি? এই হলো সেই বই। কিন্তু এটা এখন পাওয়া খুবই মুশকিল। আর এই বইটা 100 বছর আগে ছাপা হয়েছিল, আর কটা কপি আমাদের কাছে ছিল। এগুলো খুঁজে পাওয়াও তাই সোজা নয়। স্যার বুকটা না পেলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে স্যার, অনেকের প্রাণ যেতে পারে স্যার। আমরা জানতেই পারছি না যে খুনির নেক্সট টার্গেট কে। আপনার কাছে ডিজিটাল কপি থাকলেও দিয়ে দিন, আমরা তাই দিয়েই কাজ চালিয়ে নেব। সরি স্যার, ডিজিটাল কপিও তো নেই। হাওয়ার্ড উইলিয়ামস এই বইয়ের লেখক। এই নামটা একটু শোনা শোনা মনে হচ্ছে। অ্যালি উইলিয়ামসের কিছু বই আমার মনে হয় লাইব্রেরিতে রাখা আছে, হয়তো ওখানে রাখা আছে। আমি এক্ষুনি দেখছি। প্লিজ দেখো সালুকে, সিআইডি অফিসারদের ট্রেনিং এর 10 বছরের রিপোর্ট অ্যাভেলেবল, কিন্তু তার আগের যে রিপোর্টগুলো আছে না, সেগুলো অফিস শিফটিং এর সময় এদিক ওদিক ছড়িয়ে গেছে। বললেই এত তাড়াতাড়ি পাওয়া যাবে না, টাইম লাগবে, আর আমাদের কাছে এত সময় নেই। হ্যাঁ, ট্রেনে আপনি যাদের ওপর সন্দেহ করেছিলেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেছে। ওদের মধ্যে আমান বলে একজন ব্যক্তি কিছু বছর আগে একটা সিকিউরিটি এজেন্সিতে পার্সোনাল বডিগার্ডের কাজ করত। 2 মাস আগেই ওকে এই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। 2 মাস আগে চাকরি থেকে বের করে দিয়েছে। কোথায় থাকে? নাগপুরে। নাগপুর?
ওখানে তো আমাদের সিআরডি ট্রেনিং এর ক্যাম্প আছে, ওর ফটো আছে আমাদের কাছে। হ্যাঁ। পেয়েছো তুমি? এই যে স্যার, একজন মহিলা উইল করে তার অনেক বই লাইব্রেরিকে দান করে গেছেন। তার মধ্যে একটা খুব পুরনো বইও ছিল, যেটা ওনার ঠাকুরদা হ্যাবার্ড উইলিয়ামস লিখেছিলেন। হ্যাবার্ড উইলিয়ামস ব্রিটিশ হিস্টোরিয়ান ছিলেন। পেয়ে গেছি বইটা। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এর মধ্যে লেখা আছে বেহরাম 5 মে 1918-তে একটা ট্রেনে লুট করেছিল মুম্বাই থেকে দিল্লি যাওয়ার। স্যার, আজ 5 মে 2018, এক্স্যাক্টলি 100 বছর পরে আজকে কোনো ট্রেনেও অ্যাটাক করবে। কিন্তু আমরা কি করে জানতে পারবো যে সে কোন ট্রেনটায় অ্যাটাক করবে? মুম্বাই থেকে দিল্লি যাওয়ার 3টে ট্রেন আছে। বেহরাম 100 বছর আগে যে ট্রেনে লুট করেছিল সেটা মুম্বাই থেকে 5টার সময় দিল্লিতে যেত। 5টার সময় চেক করে দেখো তো, 5টার সময় কোনো ট্রেন কি দিল্লিতে যাচ্ছে? স্যার, 5টার সময় তো কোনো ট্রেন। হ্যাঁ স্যার, এই তো 5টার সময় ট্রেন। 5টা 5-এ এই ট্রেনটাই ওর পরের টার্গেট নয় তো? বলো। হ্যাঁ স্যার, আজ থেকে 15 বছর আগে আমি ওই সিআইডি অফিসার ট্রেনিং ক্যাম্পে ছিলাম, আর আপনি আমায় রেস্ট্রিকেটও করেছিলেন। কিন্তু তার মানে এটা নয় যে স্যার আমি লোকজনকে খুন করে বেড়াবো। তাহলে তুমি যদি না করে থাকো, তাহলে আর কে হতে পারে যে নিরীহ লোকের প্রাণ নিচ্ছে? আর কে হতে পারে? যতীন। যতীন? হ্যাঁ স্যার, যতীন ওই ক্যাম্পে ছিল, আর আপনি ওকেও রেস্ট্রিকেট করেছিলেন। আচ্ছা, ওর নাম যতীন। স্যার, যতীন বলছিল যে আপনি ওর আর আমার জীবন শেষ করে দিয়েছেন, আর আমরা দুজনে মিলে তার প্রতিশোধ নেব। ও আমার কাছে সাহায্যও চেয়েছিল। আর তুমি ওকে সাহায্য করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। কি সাহায্য করেছিলে? ও বলেছিল যে ওর বাড়িতে আর্মি অফিসাররা রেড করেছিল, আর ও লুকোনোর জন্য জায়গা খুঁজছে যেখানে ও একা থাকতে পারবে। আর তুমি ওকে সেলটা দিয়েছিলে? কোথায় দিয়েছিলে? এই বাড়িতেই স্যার। স্যার, আমি ওকে আমার বাড়ির বেসমেন্টে থাকার জন্য জায়গা দিয়েছিলাম, কিন্তু স্যার যতীন কিছু না কিছু তো নিশ্চয়ই করছিল। এখন ও কোথায়? স্যার, এখনো কোথায় আছে আমি সেটা জানি না, কিন্তু কিছুক্ষণ আগেই ও বেরিয়েছে এখান থেকে, আর ওর হাতে একটা ব্যাগও ছিল। ওর হাতে ব্যাগ ছিল? হ্যাঁ অভিজিৎ, হোয়াট? ট্রেনে অ্যাটাক হতে পারে? কোন ট্রেন? কটার ট্রেন?
ডক্টর সালুকে? আমনের ঘরের বেসমেন্টে বারুদের ট্রেস পাওয়া গেছে। কি? ও ওখানে বোম তৈরি করছিল। ঠিক আছে স্যার, আমরা দেখছি। থ্যাংক ইউ। কি বলছে? ডক্টর সালুকে ফোন করেছিলেন, উনি বেসমেন্টে বোমের ট্রেসেস পেয়েছেন। তার মানে খনি স্যার এখানে বোম নিয়ে এসেছে। প্যাসেঞ্জারদের এসব বলতে যেও না, না হলে প্যানিক হয়ে যাবে। বোমটা খুঁজতে হবে। চলো, ট্রেন ছেড়ে দিল, তাড়াতাড়ি সরে যান, সরে যান, সরে যান, সরে যান। এই এখানে যে লাগেজগুলো আছে এগুলো সব আপনাদেরই তো? কোনো লাওয়ারিস ব্যাগ নেই তো এখানে? একটু দেখো। আরে এই ধোঁয়াটা কোত্থেকে আসছে? মাই গড, ধোঁয়া! শোনো দয়া, এখানকার প্যাসেঞ্জারদের পরের কামরা নিয়ে যাও, তাড়াতাড়ি ফাঁকা করো। ওদেরকে এক্ষুনি নিয়ে যাও, ধোঁয়া বেরোচ্ছে। সবাই বাইরে বের হয়ে যান, আপনারা এদিক দিয়ে যান, তাড়াতাড়ি। শুনুন, আপনারা সবাই পাশের কামরায় যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এদিক দিয়ে আসুন। কুইক কুইক, তাড়াতাড়ি এদিকে আসুন। তাড়াতাড়ি। স্যার, স্যার আমাকে একটু হেল্প করুন না স্যার। এদিকে আসুন প্লিজ স্যার। থ্যাংক ইউ স্যার। কষ্ট হচ্ছে স্যার। কি হয়েছে তোমার? পেটে ব্যথা? স্যার আমি একটা লোককে দেখেছিলাম, ওই লোকটাকে দেখে গন্ডগোল মনে হচ্ছিল, আর ওর কাছে একটা ব্যাগও ছিল। ও সেটা লুকাবার চেষ্টা করছিল। আর যখন আমি জিজ্ঞেস করলাম যে এই ব্যাগে কি রয়েছে, তখনই ও আমাকে আঘাত করলো। ও কিরকম দেখতে মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। বস, আমি এই বইটা পড়েছি। ওতে লেখা আছে যে অনেক বছর আগে একজন ব্রিটিশ অফিসার ওকে ফলো করছিল। হ্যাঁ হ্যাঁ। কিন্তু পরে ও ওই ব্রিটিশ অফিসারকে মিথ্যে কথা বলে একলা ডাকে আর শেষ করে দেয়। আমি এই বইটা পড়েছি। ওতে লেখা আছে যে অনেক বছর আগে একজন ব্রিটিশ অফিসার ওকে ফলো করছিল। হ্যাঁ হ্যাঁ। কিন্তু পরে ও ওই ব্রিটিশ অফিসারকে মিথ্যে কথা বলে একলা ডাকে আর শেষ করে দেয়। মাই গড! আরে কোথায় গেল লোকটা? কিছু মনে পড়লে সিপি? আমি হলাম যতীন। দেখ দেখ এই মুখটাকে, আর চেনার চেষ্টা কর। যতীন, তুমি বেস্ট অফিসার হতে এসেছিলে না সিআইডিতে? হ্যাঁ, 15 বছর আগে। আর তুই আমার সেই স্বপ্ন পূরণ হতে দিসনি। আরে তুমি তো যোগ্যই ছিলে না, আর এখনো নেই। তুমি তো একটা বিকৃত মানসিকতার লোক। তুমি একটা মানসিক রোগী। সুপার কপ হতে চাইছিলে তুমি। সুপার কপ হতে যোগ্যতার দরকার, বুদ্ধির দরকার, আর প্রাণ হাতে নিয়ে চলার সাহস দরকার। দেখেছ ইন্সপেক্টর অভিজিৎকে? কখনো দেখেছ ইন্সপেক্টর দয়াকে, হেড্রিককে, পঙ্কজকে, পুরবীকে? দেখেছ কোনোদিন? তোমার ওদের আশেপাশে দাঁড়ানোর যোগ্যতা তোমার নেই। তোমার মতন অপরাধীর হাতে মরবার জন্য এসিবি প্রদ্যুমার জন্ম নেয়নি, বুঝেছ? দেখবে তোমার পরিণতি কি হয়।
আমি কিছুক্ষণের মধ্যে লাফ দিয়ে পালিয়ে যাব, কিন্তু কিছুক্ষণের মধ্যে তোর সমস্ত সিআইডি অফিসাররা পুড়ে ছাই হয়ে যাবে। ছাড়ো, ছাড়ো বলছি। ধরো। ছাড়ো। বোম কোথায় রেখেছিস? বলবো না, কিছুতেই আমি বলবো না। এসিপি, এখন তুমি আর তোমার সব সিআইডি অফিসাররা আর সব প্যাসেঞ্জাররা মরে যাবে, আর তার জন্য দায়ী হবে তুমি, শুধু তুমি এসিপি, তুমি। স্যার, আমি এই লোকটাকে ট্রেনে উঠতে দেখেছিলাম স্যার। ওর হাতে একটা ব্যাগ ছিল স্যার। ওই ব্যাগটা কোথায়? বলতে পারবো না স্যার। ব্যাগটা চিনতে তো পারবে? হ্যাঁ স্যার, একদম আমি চিনতে পারবো স্যার। অভিজিৎ, যাও, তুমি যাও, বোম খোঁজো, ডিফিউজ করো। দয়া, যাও ওর সঙ্গে, আমার কথা চিন্তা করো না, যাও তাড়াতাড়ি। ওই ব্যাগটা খুঁজলেও পাওয়া যাবে না। বোমটা ফাটতে 1 মিনিট বাকি রয়েছে। তাড়াতাড়ি যাও তোমরা। 1 মিনিটের মধ্যে বোমটা ফাটবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কোনো লাগেজ আছে যেটা আপনাদের নয়? একটু চেক করবেন প্লিজ। এই দেখুন স্যার, এটা আমাদের মধ্যে কারণ নয় স্যার। এই যে দেখুন। এটা আপনার নয়? না স্যার, এই ব্যাগটা আমাদের নয়। জানি না এটা কার। এটা? হ্যাঁ স্যার, এই ব্যাগটাই স্যার। আরে বোম, বোম, পালাও, 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 Don't পালাও, panic, পালাও, don't panic. পালাও সবাই। Relax, relax. Oh my God. 10 সেকেন্ড আছে। 10 সেকেন্ড? হ্যাঁ, ডিফিউজ করার সময় নেই, এটা নিয়ে ফেলে দিতে হবে। দেখেছো যতীন, তোমার বোম, এই হলো সিআইডির কপ। সিআইডি অফিসাররা কারোর প্রাণ নেয় না, বরং তাদেরকে বাঁচায়। চলো, ফাঁসির দড়ি তোমার জন্য অপেক্ষা করছে।